শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, জোর করেছিলাম। এনডিটিভিতে সাক্ষাৎকারে জয়। বিএনপি আওয়ামী লীগের মতো মানুষ হত্যা করা দল না, বলছেন ফারুক। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিশাল লাঠি মিছিল। জানাবো যেভাবে প্রাণ হারান বালু খেকো সেলিম ও তার ছেলে নায়ক শান্ত। সাড়া দেননি এসপি, পানির ট্যাঙ্কে লুকিয়ে জীবন বাঁচান কনস্টেবল। এবং সর্বশেষ জানাবো মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, জোর করেছিলাম। এনডিটিভিতে সাক্ষাৎকারে জয়। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি শেখ হাসিনা দেশে থাকতে চেয়েছিলেন, মোটেও দেশ ছেড়ে যেতে চাননি, কিন্তু আমরা জোর করেছিলাম। এটি তার জন্য নিরাপদ নয়। আমরা প্রথমত তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম, তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই। সোমবার দিবাগত রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে টেলিফোন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন। আপনি জানেন আপনার মা এখন নয়াদিল্লিতে, আপনি তার সঙ্গে কথা বলতে পেরেছেন, কিংবা আসলে পরিস্থিতিটা এখন কেমন? এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন, কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক, কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্ন ছিল তার। তিনি গত 15 বছর ধরে এজন্য কঠোর পরিশ্রম করেছিলেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চেয়ে তিনি কাজ করেছেন। এত কিছুর পরও এই কিছু লোক বিরোধী দল ও জঙ্গিরা এখন ক্ষমতা দখল করেছে। যে পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে গেছেন, এরপর দেশে বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে, এমনকি বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা হয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হতাশার, ক্ষোভের। আমার দাদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন এবং তারা তাকে এবং আমার পুরো পরিবারকে হত্যা করেছিল। এখন সেই একই শক্তি, এই সংখ্যালঘু যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এই সুযোগটি ব্যবহার করছে স্বাধীনতার জন্য, আমাদের কঠোর সংগ্রামকে অস্বীকার এবং ধ্বংস করার জন্য। এটা খুবই হতাশাজনক যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অংশ চুপ করে আছে। আগামীকাল গত সোমবার সকালে কারফিউ শেষ হচ্ছে এবং স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন সব স্বাভাবিক হতে চাচ্ছে? সজীব ওয়াজেদ জয় বলেন, আমার সন্দেহ আছে যে সেনাবাহিনী এত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে, কারণ এই মুহূর্তে যা ঘটছে তা বিরোধী এবং জঙ্গিরা করছে। তারা শুধু ভাঙচুরি করছে না, তারা আমাদের নেতা, সাবেক মন্ত্রী এবং এমনকি সংখ্যালঘুদেরও খুঁজে বেড়াচ্ছে। তাই অপ্রত্যাশিতভাবে আমি মনে করি না যে সহিংসতা শেষ হয়েছে। তাহলে আপনার মায়ের পদত্যাগের পরও সহিংসতা থামছে না? এমন প্রশ্নের জবাবে জয় বলেন, না, এটা আমার ব্যক্তিগত মত। এখন আপনার পরিবার কি আশা করছে এ বিষয়ে জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার আশা করি বাংলাদেশে নির্বাচন হবে, কিন্তু এই সময় আমাদের দলের নেতাদের যেভাবে টার্গেট করা হচ্ছে, আমি বুঝতে পারছি না কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এককভাবে বলতে গেলে এটা এখন আর আমার পরিবারের দায়িত্ব নয়। আমরা দেখিয়েছি যে বাংলাদেশের কতটা উন্নয়ন করতে পারি। বাংলাদেশের জনগণ যদি এর পক্ষে দাঁড়াতে না চায় এবং তারা এই সহিংস সংখ্যালঘুদের ক্ষমতা দখলে সম্মতি দেয়, তাহলে জনগণ তাদের প্রাপ্য নেতৃত্ব পাবে। তার মা দেশের জন্য সেরাটা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। আওয়ামী লীগ এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপির আবার ক্ষমতায় আসার সুযোগ আছে, এমন আমরা দেখছি। তারা শেষবার ক্ষমতায় কেমন ছিল? তারা দায়মুক্ত সহকারে দেশকে ধ্বংস করেছে। বিএনপি আওয়ামী লীগের মতো মানুষ হত্যা করা দল না, বলছেন ফারুক। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান খান ফারুক বলেছেন, আমরা জাতীয়তাবাদী দল। বিএনপি আওয়ামী লীগের মতো কোনো অস্ত্র, রামদা, দা, কোড়াল নিয়ে মানুষ হত্যা করা দল না। তিনি বলেন, আজকে থেকে নগরের প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন ধর্মের নাগরিক সহ সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। মহানগর বিএনপি নেতাকর্মীদের ক্ষোভের বহিঃ প্রকাশ করতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির সম্মান ক্ষুণ্ণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিশাল লাঠি মিছিল। নানাভাবে চাপ দিয়ে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে দফায় দফায় লাঠি মিছিল করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরে লাঠি মিছিল করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গিতে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, শেখ হাসিনা সরকারের উৎখাত করতে বিএনপি জামায়াত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে। এরপর শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। বক্তারা বলেন, শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। আর এর আগে সকালে জেলা টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এদিকে শেখ হাসিনাকে স্বৈর শাসক আখ্যা দিয়ে পদত্যাগের খুশিতে জেলায় 2 উপজেলা কাশিয়ানী ও মকসুদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা। যেভাবে প্রাণ হারান বালু খেকো সেলিম ও তার ছেলে নায়ক শান্ত।
চিত্রনায়ক ছেলে শান্ত খানকে নিয়ে পালাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন আলোচিত বালুখেকো চেয়ারম্যান সেলিম খান। এ ঘটনায় ১২ ঘণ্টা পর্যন্ত তাদের মরদেহ ঘটনাস্থলে পড়েছিল। শেষ পর্যন্ত দুজন নিকটাত্মীয় রিকশা ভ্যান নিয়ে এসে গ্রামের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুরে নিয়ে যান। পরে মঙ্গলবার ৬ আগস্ট সকালে কয়েকজনের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা ও ছেলেকে দাফন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেল নিয়ে সেলিম খান ও ছেলে শান্ত খান গ্রামে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে বাগড়া বাজার এলাকায় জনতার চোখে ধরা পড়েন তারা। এ সময় জনতার ঢল দেখে নিজের পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি করেন। কিন্তু ততক্ষণে জনতার রোষানলে পড়ে গণপিটুনির শিকার হন চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। এতে বেদম পিটুনির শিকার হয়ে মারা যান তারা। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গত কয়েকদিন আগে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে সেলিম খানের ২৭ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই সময়ই তার ব্যাহত ২টি স্পিডবোট ও জব্দ করা হয়। কেউ বলছেন, সেলিম খানের হাতের নাগালে ওই স্পিডবোট থাকলে হয়তো নদীপথে গা ঢাকা দিতেন তিনি। কিন্তু নদী পাড়ে থেকেও উপায় না পেয়ে মোটরসাইকেল নিয়ে সড়ক পথে বেছে নিয়ে বঘরে বাবা ও ছেলের প্রাণ হারালেন। এদিকে সোমবার বিকাল সেলিম খানের বাড়িতে হামলা ও ব্যাপক লুটপাট চালায় বিক্ষুব্ধ লোকজন। এ সময় অক্ষত অবস্থায় বাড়ি ছেড়ে সেলিম খান ও ছেলে শান্ত খান পাশের একটি বাগানে আশ্রয় নেন। পরে সন্ধ্যা হলে সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এরপর পথিমধ্যে ধরা পড়ে দুজনের প্রাণ হারান। অভিযোগ করেছেন, চাঁদপুরের পদ্মা ও মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা কয়েকশো কোটি টাকার মালিক হন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান। সেই টাকার গরমে প্রতিষ্ঠা করেন শাপলা মিডিয়া ও ভয়েস টেলিভিশন। তার ছেলে শান্ত খান টুঙ্গিপাড়ার মিয়া ভাই নামে সিনেমায় অভিনয় করে আলোচনায় আসে। তারপর ভারত এবং বাংলাদেশের নায়ক নায়িকাদের নিয়ে সেলিম খান আরো কয়েকটি সিনেমা নির্মাণ করেন শাপলা মিডিয়া ব্যানারে। সাড়া দেননি এসপি, পানির ট্যাঙ্কে লুকিয়ে জীবন বাঁচান কনস্টেবল। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অনেকে পালিয়ে বেঁচেছেন। সে সময় বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছেন জিম্মি পুলিশ সদস্যরা। তবে এসপি সহ ঊর্ধ্বতনদের সাড়া পাননি। থানায় আটকে পড়াদের মধ্যে দুজন জীবন নিয়ে ফিরতে পেরেছেন নিজেদের বুদ্ধিমত্তায়। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে বেঁচে ফেরা এক কনস্টেবলের ঘটনাটি জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর এক পরিদর্শক। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিদর্শক বলেন, পুলিশ নিজের জীবন দিয়ে মানুষের নিরাপত্তা রক্ষা করে, কিন্তু পুলিশের সদস্যরা যখন বিপদে পড়লেন তখন বাহিনীর ঊর্ধ্বতনেরা কেউ এগিয়ে আসেন না। কোনো ধরনের সহযোগিতা না পেয়ে আন্দোলনকারীদের হাতে নির্মমভাবে মাঠের পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ বাঁচার আকুতি জানিয়ে শত পুলিশ সদস্য ফোন করেছেন। তারা জানিয়েছেন, পুলিশ সুপার সহ কেউ তাদের ফোন ধরছেন না, কেউ কোনো সহযোগিতা করছেন না। আমার পূর্ব পরিচিত এক কনস্টেবল সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ থানায় আক্রমণ হলে তারা সবাই পুলিশ সুপারকে জানান, কিন্তু তিনি কখনো সহযোগিতা করেননি। এমনকি একটা পর্যায়ে ফোন ধরা বন্ধ করে দেন। আক্রমণকারীদের হামলায় নির্মমভাবে পুলিশ সদস্যদের মৃত্যু হয়। এ সময় বেঁচে ফেরা দুজন পানির ট্যাঙ্কে আশ্রয় নেন। সেখান থেকে তারা বাঁচানোর আকুতি জানায় ৯৯৯ এ ফোন করেন। কলটি আমি রিসিভ করে তার পরিচয় পেয়ে চিনে ফেলেছি। ওই কনস্টেবল ৯৯৯ এ বলেন, স্যার আমাদের বাঁচান, সবাইকে মেরে ফেলেছে, আমরা পানির ট্যাঙ্কিতে আশ্রয় নিয়েছি, কোনোমতে নিঃশ্বাস নিচ্ছি, স্যার আমাদের বাঁচান। ৯৯৯ এর ওই কর্মকর্তা আরো বলেন, অন্য একটি জেলার এক উপপরিদর্শক হামলায় মারা যান, কিন্তু পুলিশ সুপার সেই তথ্য পরিবারের কাছে গোপন করেন। নিহত এসআই এর স্ত্রী ৪ ঘণ্টা নানাভাবে চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে আমাকে ফোন করে আমি মাত্র ২ মিনিটের মধ্যে ওই নারীকে জানাই যে তার স্বামী হামলায় মারা গেছেন। এই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ পুলিশ সদস্যরা হামলায় শিকার হলাম, প্রাণ দিলাম, আর যারা পুলিশের এই পরিণতির জন্য দায়ী তারা ঠিকই বেঁচে আছে, নিরাপদ আশ্রয়ে আছেন। এই সকল ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।